সাক্ষী শুরু করছি জবাব চায় বাংলা। 2011 সালে আসন সংখ্যা ছিল 0, 21-এ এসে দাঁড়ালো 77। উল্কার মতো বিগত কয়েক বছরে উত্থান হয়েছে বিজেপির। কোন জাদু বলে এই উত্থান? 34 বছর বাম রাজনীতিতে সমর্থন করা বাঙালি বিগত কয়েক বছরে দক্ষিণপন্থী দল বিজেপির দিকে ঝুঁকলো কি করে? এটা কি নরেন্দ্র মোদীর করিশ্মা নাকি অন্য কিছু? আজ শুধু আমি নই, এই প্রশ্নের জবাব চায় বাংলা। একুশ বিধানসভা নির্বাচন নানা কারণে নজিরবিহীন হয়ে রইল। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে এই নির্বাচনে প্রথম দুই দক্ষিণপন্থী দলের মধ্যে মূলত লড়াই হলো। একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পথে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে 5 বছরে বিধানসভায় 3টে আসন থেকে বাড়িয়ে 77টি আসন নিয়ে প্রধান বিরোধী হিসেবে উঠে এলো বিজেপি। 2011 সালে 4% ভোট পেয়েছিল বিজেপি। 2016-তে সেই সংখ্যা বেড়ে হলো 10%। 2019-এ সেই সংখ্যা দাঁড়ায় 40.64%। 2011 সালে 0 আসন থেকে 2021-এ 77টি আসন দখল। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে বাম ও কংগ্রেসের জমি হারানো এর অন্যতম কারণ। এই দু দলের পতনকে খুব সুকৌশলে ব্যবহার করে বিজেপি। 19 লোকসভায় বামেদের ভোট যায় বিজেপিতে। তবে শুধু বাম কংগ্রেস নয়, তৃণমূলের প্রতি মানুষের বিতৃষ্ণাও বিজেপির ভোট বাড়ার কারণ। তার সঙ্গে ছিল সাংগঠনিক ক্ষেত্রে জোর দেওয়া, বুথে বুথে জনসংযোগ স্থাপন করা, জেলায় জেলায় সংগঠনে জোর দেওয়া। একই সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে মানুষের নানান কারণে যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল সেসব নিয়ে সরব হয়েছিল বিজেপি। শিল্প সংস্কৃতিতে বাংলার রুদ্ধদ্বার, সেই অচলাবস্থা নিয়ে মানুষের কাছে পৌঁছয় বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরকে কাজে লাগাতে চায় বিজেপি। কিছু ক্ষেত্রে তারা যে সফল হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এক লাফে গেরুয়া শিবিরের এতগুলো আসন বৃদ্ধি রাজ্যে বিজেপির রাজনৈতিক উত্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। ফলাফলের পর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন পরবর্তী লক্ষ্য 2026। জনতা জনার্দনের রায় সর্বোপরি। জনতা এবারে আমাদেরকে সহায়তা করে, আশীর্বাদ করে এতদূর এগিয়ে দিয়েছেন, সেই জন্য জনতার কাছে আমরা কৃতজ্ঞ, ধন্যবাদ। আমরা হয়তো যথেষ্ট পরিশ্রম করতে পারিনি যেটা তারা চেয়েছিলেন, বা সেই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারিনি, তাই তারা আমাদেরকে সরকারে বসাননি, কিন্তু বিরোধী হিসেবে আমরা আমাদের ভূমিকা পালন করব। এতদিন রাজ্যে তৃণমূলের সে অর্থে কোনো শক্তিশালী প্রতিপক্ষ ছিল না। বিজেপি বিরোধী বেঞ্চে বসতে চলায় আগামী দিনে শক্তিশালী বিরোধিতা বঙ্গবাসী দেখতে চলেছেন বলেই মত রাজনৈতিক মহলের। জয়ের হ্যাট্রিক করলো তৃণমূল কংগ্রেস, আর বিরোধী আসনে এবার বসবে বিজেপি 77 আসন নিয়ে। 2016-তে 3টি আসনে মাত্র থামতে হয়েছিল তাদের, কিন্তু 2021-এ 77 আসন নিয়ে এবার শক্তিশালী বিরোধী হিসাবে বিধানসভায় যাবে বিজেপি। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে এবার জোর টক্করে যে পড়তে হবে এমনটা বলাই যায়। ক্যামেরাম্যান রবির সঙ্গে রেনেসা চক্রবর্তী, রিপাবলিক বাংলা। জবাব চায় বাংলার ডিবেটে আজকে আমার সঙ্গে রয়েছেন রাজলক্ষ্মী বসু বিজেপির পক্ষ থেকে, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক কাজী মাসুম আক্তার এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজু ঘোষ। সকলকে স্বাগত জানাচ্ছি রিপাবলিক বাংলায়। আমি শুরুতেই আজকে সুপ্রিয়দার কাছে যাব। সুপ্রিয়দা, যে বিষয়ে আজকে আমরা এই জবাব চায় বাংলায় রেখেছি এটা হচ্ছে 2021-এ 0 আসন, 2011-তে 0 আসন, 21-এ আমরা এসে দেখছি 77টি আসন, তার মাঝে 2016-তে 3টি আসন। উত্তর বৃদ্ধি পেয়েছে আসন সংখ্যা এবং ভোটের শতাংশের হারে বিজেপি উত্তর উল্কার মতো উত্থান হয়েছে। তার যদি আমরা কারণ বিশ্লেষণে যাই, কারণ 34 বছরের একটা বাম শাসন, যেখানে বাম রাজনীতিতে বিশ্বাসী ছিল বাঙালি, একটা দক্ষিণপন্থী দল বিজেপির দিকে ক্রমশই তারা ঝুঁকলো, তার কি কি কারণ থাকতে পারে বলে আপনার মনে হয়? অন্যতম প্রধান কারণ বলে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই রাজ্যের 77টা, আমি একটু 2016 নির্বাচনের বিধানসভা নির্বাচনের ফলাফলটা দেখছিলাম, সেখানে 76টা আসন ছিল কংগ্রেস আর বাম মিলিয়ে, আর এবারে 77টা আসন বিজেপির 3 থেকে 77-এ পৌঁছল।
এই মধ্যে অন্যতম প্রধান কারণ সেটা হচ্ছে এটাই যে এই বিগত 10 বছরে এ রাজ্যে শাসনের যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিটার সম্পর্কে মানুষের সচেতনতা খানিকটা হয়েছে, এটা একটা কারণ। 2 নম্বর কারণ সেটা হচ্ছে গোটা দেশ যেদিকে হেঁটেছে, হয়তো এ রাজ্যের 38.12% মানুষ চেয়েছেন সেদিকে হাঁটতে, সেটা একটা কারণ। 3 নম্বর কারণ হচ্ছে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আগামীর ভবিষ্যতের নিশ্চয়তার দিকে এগোনোর ব্যাপারে একটা কারণ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে রাজ্য বিজেপির অপদার্থতা এবং কেন্দ্রীয় নেতৃত্ব এখানে এসে যারা এখানে নির্বাচন পরিচালনা করেছেন বিগত 2 মাস ধরে বা 3 মাস ধরে, তাদের নানান রকম ভুলভাল সিদ্ধান্ত, প্রার্থী নির্বাচনের গন্ডগোল এবং আদি বিজেপি কর্মীদের যা ইচ্ছে ছিল সেটাকে মনোযোগ না দেওয়া, এবং সর্বোপরি যেটা সব থেকে বড় কারণ বিজেপির 77-এ থেমে যাওয়ার নেপথ্যে আমি মনে করি 34 থেকে 40% ভোটের দিকে মনোযোগ একেবারেই না দেওয়া। আজকে কাজী মাসুম আক্তারকে আপনারা রেখেছেন, ধন্যবাদ জানাই তার জন্য। মাসুমকে আমি দীর্ঘদিন থেকে চিনি, উনি পদ্মশ্রী প্রাপ্ত একজন শিক্ষক, উনি আরো ভালো বলতে পারবেন। এই 34 থেকে 40% যে জনসংখ্যা, মুসলিম জনসংখ্যা, তাদের ভোটটার দিকে বিজেপি একবারও তাকায়ও। এমনকি আমি লক্ষ্য করে দেখেছি নির্বাচন চলাকালীন এমন সমস্ত মন্তব্য শোনা গেছে, উদ্ধত অহমিকা সম্পন্ন এমন সমস্ত মন্তব্য যা মুসলিম ভোটারদের বিজেপির থেকে আরো সরিয়ে দিয়ে, যদি সেটা না হতো তাহলে বাংলায় ফলাফলটা হয়তো অন্যরকম হতে পারত। এর জন্য সর্বাংশে দায়ী বিজেপির নীতি এবং এ রাজ্যের বিজেপি নেতাদের যে ভূমিকা, সে ভূমিকাটা ভয়ঙ্কর, এই উদ্ধত্ত এবং দম্ভের ভূমিকাটা যারা বুথ পর্যায়ে, মাঠ পর্যায়ে যে সমস্ত কর্মীরা কাজ করেছেন তাদের দিকে তাকাননি। আজকে যে নির্বাচন পরবর্তী যে সন্ত্রাস চলছে, যে হিংসা চলছে, সেখানে দেখুন, লক্ষ্য করে দেখুন কি ভয়ঙ্কর পরিস্থিতি আপনারাই সারাদিন ধরে দেখছেন। আমরা শুরু থেকেই বলছি যে 2021 এই নির্বাচনটা একটা নজিরবিহীন নির্বাচন, বিভিন্ন কারণে সেটা নজিরবিহীন। আমরা দেখলাম বাম এবং কংগ্রেসের দখলে একটাও আসন এলো না, একেবারে শূন্য। এবং বামেদের জন্ম 1964 সালের পর থেকে যদি আমরা দেখি তাহলে এত খারাপ ফল কিন্তু হয়নি। সেক্ষেত্রে বিজেপি কি সেই ভোটটা পেল নাকি তৃণমূল কংগ্রেস পেল, এটাও একটা আলোচনার বিষয়ে চলে আসে। আমি রাজুদার কাছে যাব। রাজুদা, বাম এবং কংগ্রেসের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, বিজেপির উত্থানের কারণ অনেকাংশে রাজ্যে তৃণমূল কংগ্রেস, কারণ তৃণমূল কংগ্রেস নাকি বিজেপিকে রাজ্যে এনেছে এবং তাদের উত্থানের সময় তৃণমূল কংগ্রেস সেদিকে নজর দেয়নি, যার কারণে এতটা বাড়ন্ত হয়েছে বিজেপির, এমনটা বাম কংগ্রেস বলে থাকে, বিশেষ করে বামেরা বলে থাকে। না না না, এই যে কথাটা আপনি বললেন এটা একদম সম্পূর্ণ উল্টো কথা। এই বামের লোকগুলোই রামে ভোট দিয়েছে। 2019 সালে যে ইলেকশনটা হয়েছে সেখানে বিজেপি যে 19টা সিট পেয়েছে, সেই 19টা সিট টোটালি কিন্তু বামফ্রন্ট থেকে কনভার্ট হয়ে বিজেপিতে গেছে। লক্ষ্য করে দেখবেন বিজেপির ভোট অফ পার্সেন্টেজ কিন্তু কমেনি, বেড়েছে। অর্থাৎ আমরা কখনোই বিজেপিকে আনিনি, আর বিজেপিকে আমরা কখনোই প্রশ্রয় দিইনি। এই রামের লোক, এই যে বামের লোকগুলোই গিয়ে রামের ছাপ মেরেছে এবং তাদের একটাই টার্গেট ছিল বাংলার সর্বনাশ যেভাবেই হোক করতে হবে। ভারতীয় জনতা পার্টি তার থেকে যদি আসে তাতেও তাদের আপত্তি নাই, কিন্তু কোনোভাবে বাংলার সর্বনাশ করতে হবে, এটা সেই সময় বামফ্রন্টের একটা চিন্তা ভাবনা ছিল এবং সেই চিন্তা ভাবনা থেকেই কিন্তু বিজেপিকে তারা নিয়ে এসেছে। এবং আজকের ডেটেও যদি আপনি 2019-এর নিরিখে বলা যায়, রাজুদা, 19-এর নিরিখে বলা যায় যে বামেদের ভোট রামে গেছে, কিন্তু 21 বিধানসভাতে তেমনটা হয়নি বলেই মনে করছে রাজনৈতিক মহল। রাজুবাবুকে একটা প্রশ্ন করতে চাই ছোট্ট করে, সেটা হচ্ছে যে উনি বামেদের ভোটের প্রসঙ্গে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। গতকাল থেকে লক্ষ্য করে দেখছি বামেদের উল্লাসের সমস্ত মাত্রা ছাড়িয়ে গেছে, তারা চরম উল্লসিত, যেহেতু তৃণমূল আবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে এবং 200-র ওপরে আসন পেয়েছে। তো এখন এই পরিস্থিতিতে বামেদের এত উল্লাসের কারণ কি? ছাগলের তৃতীয় সন্তান হয়ে উল্লাসের কারণটা কি? কারণটা এটা তো খুব স্পষ্টই যে বামেদের ভোটটা তৃণমূলে গেছে, কংগ্রেসের ভোটটা তৃণমূলে গেছে। নইলে ভাবুন না যে মুর্শিদাবাদের কি পরিস্থিতি, মুর্শিদাবাদে যেখানে অধীর রঞ্জন চৌধুরীর গড়, সেই গড়ে কি অবস্থা থাকে। কোথায় বামের লোক
কোথায় সেখানে বামের লোক পুরো শূন্য হয়ে গেছে, শোনো, সেখানে পুরো কোথায় শূন্য বামের হয়ে লোক গেছে। উৎসব করছে এটা আমরা কখনো দেখতে পাইনি, সেটা বিজেপি লোক হয়তো দেখেছে। কিন্তু আমি আপনাকে এর একটা উদাহরণ আপনি দিচ্ছি, একটু সোশ্যাল আপনার মিডিয়াটা দেখুন, শিলিগুড়িতে সোশ্যাল মিডিয়াটা দেখুন, এবং সেখানে দেখুন আজকে আমরা করোনার কারণে সবাই বাড়িতে বন্দি, তো আমাদের সোশ্যাল মিডিয়া দেখতেই হচ্ছে। সেখানে দেখতে পাচ্ছি যে বামেরা চরম উল্লসিত। কেন না, কারণ নো ভোট টু বিজেপি এই ক্যাম্পেইনটাই বামেদের তৈরি করা। এই নো ভোট টু বিজেপিটা যে কতটা কাজে লেগেছে তার উদাহরণ তো ভোটের ফলাফলে দেখা গেল। সুতরাং বামেরা যে আগাগোড়াই বিজেপির বিরুদ্ধে, বিজেপিকে রাজ্যে আসতে দিতে চায় না, এটা প্রমাণ করেছে তারা তাদের আচরণের কথাবার্তাতে প্রমাণ করেছে। দুই, কংগ্রেস বামের সঙ্গে মিলে জোট করেছে, তার সঙ্গে আব্বাস জোট হয়েছে, এবং সম্পূর্ণভাবে একটা আসনও পায়, একটা আসনও পায়। আসনগুলো গেল কোথায়? শিলিগুড়িতে দীর্ঘদিন ধরে যে শিলিগুড়িতে বামের অশোক আসন ছিল, ভট্টাচার্য পর্যন্ত জিততে দীর্ঘদিন পারেননি, ধরে যে তিনিও বামের পারেননি আসন জিততে। ছিল, বামের যে রাইট অশোক হ্যান্ড ছিল, ভট্টাচার্য সেই অবিসংবাদিত নেতা, তিনিও জিততে লোকটা পারেননি। বিজেপিতে গেল এবং সেই বামের ভোটটাকে রাম সেখানে দখল করলো। উদাহরণ কিন্তু রয়েছে। তাহলে এর সাথে অশোকবাবু বামকে আমরা হারলেন কি করে? কখনোই প্রশ্রয় দিই না, ওটা তো সর্বনাশের দল। অশোকবাবু এরা হারলেন কি করে? দীর্ঘদিন ধরে 34 বছর ধরে সমস্ত মানুষরা হারিয়ে গেছে, মানুষের সাথে যেভাবে একজনের প্রচারণা কথা করেছে, শুনতে পাবো, মানুষকে একজনের কথা শেষ করে ঠিক আছে, আপনি বলুন। মানুষের বেঁচে থাকার অধিকারকে পর্যন্ত এরা বাম নষ্ট এবং করে দিয়েছে। কংগ্রেসের সমস্ত ভোটটাই একজনের গেছে কথা শুনতে তৃণমূলে। পাবো। আমি যদি না এখানে যেত আরো তাহলে একটা বিষয় মনে আপনাদের করাতে চাইবো এবং পরিসংখ্যান দিতে চাইবো। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর সহ কংগ্রেসের যে একটা বেল্ট ছিল, কংগ্রেসের যে একটা গড় ছিল, সেখানে শূন্য, কংগ্রেস শূন্য। হয়ে সেই শূন্য, ভোটটা কি ঠিক। বিজেপিতে গেছে? এইটাকে মেনে নেওয়া যায়? সেই ভোটটা কোথায় গেল? শুনুন, সম্ভব কি করে? মা মাটি মানুষ সরকার, মমতা ব্যানার্জি সরকার যেভাবে 10 বছরে মানুষের উন্নয়ন করেছে, প্রত্যেকটা বাংলার মানুষ মুগ্ধ এবং প্রত্যেকটা মানুষ একদম সন্তুষ্ট। তারা ভেবেই নিয়েছে এই মা মমতাময়ী মা মাটি মানুষের সরকারকে পুনরায় আবার আনতে হবে বাংলার কল্যাণের জন্য, বাংলার মঙ্গলের জন্য। তাই তারা স্বতঃস্ফূর্তভাবে, তাদেরকে কেউ গান পয়েন্ট ধরে তাদেরকে বন্দুক দেখিয়ে তাদেরকে ভোট দিতে বলা হয়নি। তারা স্ব ইচ্ছায় মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে, মমতা ব্যানার্জিকে তৃতীয়বারের জন্য আবার আমাদের মুখ্যমন্ত্রী মানে করেছে। আপনি বলছেন ওই মানুষ ভোটের কোনো ভালোবেসে দিয়েছে। পোলারাইজেশন মানুষ হয়নি, কোনো ভালোবেসে পোলারাইজেশন হয়নি, বানিয়েছে মমতা ব্যানার্জিকে পুনরায়। অথচ এখানে- ফলাফলটা এরকম, কোনো পোলারাইজেশন হয়নি। ফলাফলটা এরকম। শুনুন বিজেপির পক্ষ থেকে রাজলক্ষ্মী বসু এসেছেন আমার সঙ্গে। রাজলক্ষ্মী, পোলারাইজেশনের রাজনীতি করে। হ্যাঁ, রাজলক্ষ্মী, স্বাগত জানাচ্ছি রিপাবলিক বাংলায়। তুমি নিশ্চয়ই প্রশ্ন করুন। হ্যাঁ রাজলক্ষ্মী, রাজু ঘোষের কথা তুমি শুনলে নিশ্চয়ই। হ্যাঁ। বামেদের ভোট 19 লোকসভায় বিজেপিতে গিয়েছিল এবং সেটা পরিসংখ্যানে স্পষ্ট। হ্যাঁ, কিন্তু এই 21-এর বিধানসভায় বাম কংগ্রেস শূন্য, আইএসএফ এর একটা সিট, সমস্ত ভোট কোথায় গেল? সেটা কি বিজেপিতে গেল নাকি সেটা তৃণমূল কংগ্রেসে গেল? আমরা বিজেপির প্রথমে উত্থানের একটাই খালি কথা আলোচনায় বলি, আছি। এই বাম ভোটার ডেফিনেটলি একটাই খালি কথা বলি মীনাক্ষী, প্রথমে যে এই বাম ভোটার, রাম ভোটার, তৃণমূল ভোটার, এই শব্দবন্ধটাতে আমি খুব একটা সমর্থন করি না। কারণ ভোটারের উপর কখনোই কোনো রাজনৈতিক দলের সরাসরি কোনো নিয়ন্ত্রণ থাকে না। যদি তেমন কথাই হয় তাহলে পরে আমাদেরও কিন্তু ফিরে তাকাতে হবে তৃণমূল কংগ্রেসে ওই ঋতব্রত থেকে শুরু করে, রেজ্জাক মোল্লা থেকে শুরু করে একাধিক বাম নেতা কিন্তু বিগত দিনে জয়েন করেছেন। মালদাতে যদি নিহার রঞ্জন ঘোষের কথা বলি, যেহেতু মালদার কথা উঠলো, নিহার রঞ্জন ঘোষ কিন্তু 2016-তে তিনি কিন্তু বাম কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী হয়ে জয়লাভ করেছেন। শুনানি, রাজুদা শুনানি, এখন বিতর্কের জায়গাটা কম, এখন বিতর্কের জায়গাটা কম। রাজুদা, আমরা একটু তথ্য, পরিসংখ্যান, যুক্তি এইগুলো নিয়ে আজকে ডিবেট করব। মুশকিল, আপনাদের লজ্জা কবে হবে? এইগুলো নিয়ে ডিবেট করব। রাজুদা একটু সৌজন্য আশা করছি আপনার কাছে, সৌজন্য আশা করছি। মানুষ বিপুল সংখ্যাগরিষ্ঠতা, একক সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে আপনাদের প্রতি, আপনারা সরকার গড়ছেন, একটু সৌজন্য আশা করব। রাজুদা। হ্যাঁ রাজলক্ষ্মী, হ্যাঁ নিশ্চয়ই আসবো আপনার কাছে। রাজলক্ষ্মী, একদমই, যে উদ্ধত্ত আজকে আমরা জগদ্দলে, রানাঘাটে, বেলেঘাটায়, সোনারপুরে, শীতলকুচিতে বা বোলপুরে দেখছি, যেখানে বিজেপি কর্মীদেরকে খুন করা হয়েছে, তারই একটা উদ্ধত্তের ফল আজকে আমরা স্টুডিওতেও দেখছি যে কি রকমের আচরণ করে চলেছেন। কথা বলার ন্যূনতম একটা সৌজন্য প্রদর্শন করছেন না।
তো এখন যদি বাম কংগ্রেসের বিষয়টাতে আবার ফিরি, সত্যি কথা বলতে বাম কংগ্রেস থেকে তাহলে কেন বারবার এই জিজ্ঞাসাটা উঠছে যে বাম কংগ্রেস নেতা বা বাম কংগ্রেস ভোটারও যদি তথাকথিতভাবে আমি ধরে নিই, তাদের কেন কোনো স্থিরতা নেই? সহজ কথা, কোনো স্থিরতা নেই। প্রথম কথাটাই বলতে হবে, তাদের লিডারশিপটারই কোনো স্থিরতা নেই। কারণ যেখানে দেখা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টি তারা নিজেদের নতুন নতুন লিডারশিপ তৈরি করতে জানে, তারা কিন্তু থেমে থাকতে জানে না। তবে জনসংঘ তৈরি হয়েছিল, তবে মাত্র 4000 সদস্য ছিল। আমি আসবো আপনার কাছে, বলুন রাজলক্ষ্মী। যখন জনসংঘ তৈরি হয়েছিল মাত্র 4000 সদস্য ছিল। তারপরেতে 1952 কথা বলছি, 95-তে বিবিসিতে খবর হয়েছিল যে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির বিবিসি মানে 1995 কথা বলছি, সদস্য সংখ্যা হচ্ছে 6,77,00,000 এবং বিবিসি তখন রিপোর্ট করে বলেছিল দ্য সেনসেশনাল গ্রোথ। তো সেই সেনসেশনাল গ্রোথ আজকে 2021-এও কিন্তু রয়েছে। সর্বব্যাপী যদি ভারতবর্ষের দিকে আমরা তাকাই, সর্বত্র কিন্তু সেই গ্রোথটা কিন্তু বজায় রয়েছে। তার কারণ হচ্ছে নিত্য নতুন, প্রত্যেক দিন কিন্তু তারা নিজেদের আপডেট করতে জানে এবং নতুন নতুন তারা নেতৃত্ব তৈরি করতে জানে। আজকে বাম কংগ্রেসের সমস্যা হচ্ছে তারা নতুন নেতৃত্ব তৈরি করতে জানে না। কংগ্রেসের সমস্যা হচ্ছে তারা একটা পরিবারতান্ত্রিক দল। যখন হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? শুনতে পাচ্ছি রাজলক্ষ্মী। যখন সীতারাম কেশরীর পিছনে একটা মানুষও ছিলেন না, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি, হ্যাঁ সীতারাম কেশরীর পিছনে যখন কেউ ছিলেন না, তো তখন কংগ্রেস ওয়ার্কিং কমিটিতেও ছিলেন না সোনিয়া গান্ধী, কিন্তু তাকে তখন কংগ্রেসের সভাপতি বা এরকম একটা কিছু করে দেওয়া হয়েছিল। তো এইটা হচ্ছে পরিবারতন্ত্র, এখানে ডুবেছে কংগ্রেস। আর বামেদের সমস্যাটা হচ্ছে ওরা কিছুতেই নিজেদের নতুন নেতৃত্ব তৈরি করেনি। এবং বামেদের আরেকটা বড় সমস্যা হচ্ছে ওরা কোথাও গিয়ে সেই কাঁকড়া পদ্ধতিতে বিশ্বাস করে। এবং বিশ্বাস করে বলে পার্থক্যটা দেখো তুমি, মানে মীনাক্ষী, মানে বামেদের ক্ষেত্রে যখন আমি বাম আদর্শ থেকে সম্পূর্ণ বিরোধী হয়েও বলছি, জ্যোতি বসুকে যখন প্রধানমন্ত্রী করবার কথা বলা হয়েছিল, বামেরাই সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল। অথচ আমরা যদি 1998-এর কথা যদি ভাবি, যখন মাননীয় লালকৃষ্ণ আদবানিজি তিনি হঠাৎ করে বললেন অটল বিহারীকে প্রধানমন্ত্রী করা হবে, তখন অটল বিহারী মঞ্চে দাঁড়িয়ে বলছেন না বন্ধু আপনি হন। তখন আবার লালকৃষ্ণজি বলছেন না বন্ধু আপনি হন। তো এই যে কাঁকড়ার পদ্ধতি, কাঁকড়া রাজনীতি কিন্তু ভারতীয় জনতা পার্টি করে না বলেই তাদের এত বড় প্রসারটা সম্ভব হয়েছে। আর ওই কাঁকড়া রাজনীতিতে কিন্তু কোথাও গিয়ে বাম আর কংগ্রেস হচ্ছে পরিবারতন্ত্র। পরিবারতন্ত্রের কথাটা বলতে গিয়ে মনে পড়লো, তো সেই দা ওয়ারের যিনি সম্পাদিকা ছিলেন রামালক্ষ্মী একবার নিজেই বলেছিলেন যে কংগ্রেস কোনো নতুন মুখ তৈরি করতে পারছে না, নতুন ওরা মানে নেতা তৈরি করতে পারছে না, নতুন লিডার তৈরি করতে পারছে না, সব থেকে বড় কথা নেতার থেকে বড়। এবং কংগ্রেস সম্বন্ধে শশী থারুর নিজে তার বইয়ের মধ্যে উল্লেখ করে বলছেন যে কংগ্রেস ইজ নো লঙ্গার এ পলিটিক্যাল পার্টি, এবং একটা সেলফ গ্র্যাটিফিকেশনের জন্য মানুষ যেন কোথাও গিয়ে কংগ্রেসটা করছে। তো এই জায়গাতে দাঁড়িয়ে আজকে তাই বাম কংগ্রেস সম্পূর্ণ নিঃশেষ হয়ে গিয়েছে। কিন্তু আবারও বলবো, ভারতীয় জনতা পার্টি যে স্পিরিটটা দেখাতে পারছে সর্বস্তরে, আজকে কিছু ভুল ত্রুটির জন্য হয়তো এখানে যে টার্গেট আমরা ভেবেছিলাম সেই টার্গেটে আমরা আসতে পারিনি। কিন্তু এটাও তো ঘটনা, আজকে অত্যন্ত সম্মানের সাথে চোখে চোখ রেখে কিন্তু আমরা বিরোধীর ভূমিকা অবতীর্ণ হব। বিরোধী আমরা গতকালও ছিলাম এবং আরো বেশি করে আমি কাজী মাসুম আক্তারের কাছে যাব। আমাদের যে প্রতিবাদ বা অন্যায়কে কিন্তু, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকে কিন্তু কেউ আটকাতে পারবে না। আসছি কাজী মাসুম আক্তারের কাছে যাব। কাজী সাহেব, যে বিষয়টা মাঝখানে আপনার কাছে যাওয়ার ছিল, এর মধ্যে রাজলক্ষ্মীকে পেয়ে গিয়েছিলাম, যে মেরুকরণের ভোট হবে না পশ্চিমবঙ্গে, একটা মত মনে করছিল দীর্ঘদিন ধরে। এবং রাজলক্ষ্মী যে কথাটা বললো যে একটা গোষ্ঠী তার ভোটের ওপরে আমার একমাত্র অধিকার, শুধুমাত্র সে সেই গোষ্ঠীর সদস্য বলে, আবার বলছি, সে সেই গোষ্ঠীর সদস্য বলে তার ভোটে আমার অধিকার, এই বিষয়টা আমরা 21 নির্বাচনের সময় কিন্তু প্রত্যক্ষ করেছি। সেক্ষেত্রে পোলারাইজেশন কি হয়নি? মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে সমস্ত জায়গায় কংগ্রেসের বেল্ট, সেখানে সংখ্যালঘু ভোট যেটা কংগ্রেসে যেত এতদিন, কিছুটা সময় ধরে যেখানে গড় আগলে রেখেছিলেন অধীর চৌধুরী, সেই গড়ও কিন্তু ভাঙল। শূন্য কংগ্রেস, শূন্য বামেরা, তারপরেও বলবেন যে পোলারাইজেশনের ভোট হয়নি। দেখুন, আমি একটু উদ্বেগের মধ্যে রয়েছে। রাজ্যে দুটো সন্ত্রাস চলছে এই মুহূর্তে, একটা করোনার সন্ত্রাস আর একটা হচ্ছে রাজনৈতিক সন্ত্রাস। করোনা সন্ত্রাস গোটা দেশে চলছে, গোটা বিশ্বে চলছে।
ভারতে তো ভয়ঙ্কর অবস্থায় রয়েছে। রাজনৈতিক সন্ত্রাস যেটা চলছে তার পেছনে নেতা নেত্রীরা দায়ী। তাদের দায়িত্বজ্ঞানহীন কিছু কথাবার্তা, মানুষকে উত্তপ্ত করা, মানুষের মধ্যে হিংসার বাতাবরণ তৈরি করা, মানুষকে বিভাজিত করা, সাধারণ মানুষকে লেলিয়ে দেওয়া, খেপিয়ে তোলা, তার ফল আমরা এখন দেখতে পাচ্ছি। আর যে বিভাজন রাজনীতি বললেন, ধর্মকে কেন্দ্র করে বিভাজন রাজনীতি হচ্ছে, পোলারাইজেশন যাকে বলে। অ্যান্টি ইনকামবেন্সির একটা সুযোগ ছিল বিজেপির সাথে, বিজেপির কাছে, তার ফসল তুলতে কিন্তু বিজেপি মূলত ব্যর্থ হয়েছে। আপনারা যেটা 2011 সালের কথা বলছেন, 2011 4%, 2016 10%, 2019 সেটা 40.5%, 40% বেশি, কিন্তু 2020 আমরা দেখছি সেটা 37% নেমে গেছে। অর্থাৎ লোকসভা ইলেকশনে 121টা বিধানসভা কেন্দ্রে এগিয়ে ছিল বিজেপি, এখন দেখা যাচ্ছে বিধানসভাতে অনেকটাই পিছিয়ে। অর্থাৎ উন্নয়ন ঘটেনি, অবনয়ন ঘটেছে। আর মধ্যখানে কি ঘটেছে? এর মধ্যবর্তী সময় বিভাজন ঘটেছে, পোলারাইজেশন হয়েছে। ধর্মের নামে পোলারাইজেশনটা অত্যন্ত আতঙ্কের, উদ্বেগের। কংগ্রেস, সিপিএম এই দুটি দলই মুসলিমদের ভোট আলাদা করে পেত। আমরা জানি মালদা, মুর্শিদাবাদ এবং দিনাজপুর কংগ্রেসের মুসলিম অঞ্চল, অধ্যুষিত অঞ্চল, কংগ্রেসের গড় ছিল। আমরা জানি 34 বছর ধরে বামেরা যে পশ্চিমবঙ্গে থেকেছে, সংখ্যালঘু মুসলমানদের ভোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এবং পশ্চিমবঙ্গে বামেদের ক্ষমতা আসতে মুসলমানদের বড় ভূমিকা ছিল। এই আলোচনা বড্ড কম হয়, নাহলে মুজাফর আহমেদকে আমরা খুঁজে পেতাম না। পরবর্তীকালে মমতা ব্যানার্জি মাননীয়া, উনি যখন পশ্চিমবঙ্গের ক্ষমতা এলেন, আপনারা নিশ্চয়ই জানেন নন্দীগ্রাম, সিঙ্গুরের পাশাপাশি মুসলমানদের মোহভঙ্গ ঘটেছিল। সাচার কমিটির রিপোর্ট দেখে বামেদের প্রতি তারা মমতাকে ঢেলে ভোট দিয়েছিল। 2016তেও ঢেলে ভোট দিয়েছে এবং মুসলিম ভোটে মাননীয়া মমতা ব্যানার্জি ক্ষমতা এসেছে। এবারে কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর জিনিস একটা দেখছি এবং তাৎপর্যপূর্ণ জিনিস দেখছি। কংগ্রেসের প্রতি মুসলমানরা প্রায় আস্থা শূন্য করে দিয়েছে। তাই মালদা, মুর্শিদাবাদে এবং দিনাজপুরে মুসলিম ভোট কংগ্রেস পায়নি। এবং বামেদের প্রতি মুসলমানদের ভোট প্রায় একদমই ফাঁকা হয়ে গেছে। যা একটু ছিল ছিটে ফোটা বাম এবং কংগ্রেসে অনেকটাই ছিল, তা একেবারে চলে গেছে 2021-এর এই সদ্য কালকে রেজাল্টে তাই দেখা গেল। তাহলে পেলোটাকে মুসলমানদের 30% বেশি মুসলমান, 27% নয়। রাজ্যে মুসলমানদের এই মুহূর্তে অবস্থান হচ্ছে 30%-এর বেশি। আমি 30% ধরছি। মাত্র 1-1.5% ভোট কিন্তু ওই আইএসএফ কাটতে পেরেছে, আব্বাস সিদ্দিকী দল কাটতে পেরেছে। কারণ গোটা রাজ্যে এক অংশের মুসলমানরা কিন্তু ফুরফুরা শরীফের অনুগামী বলা যায়, এক অংশ মাত্র। আব্বাস সিদ্দিকী একটা ঝড় তুলতে চেষ্টা করেছে, তাই 1 থেকে 1.5% বা 2% ম্যাক্সিমাম ধরছি। তারা হয়তো বিভিন্ন জায়গায় ভোট কেটেছে, মুসলিম ভোট কেটেছে। ঠিক কথা গাজী মাসুম আক্তার সাহেব। আমি এই বিষয়ে রাজলক্ষ্মীর কাছেও যাব যে বাম এবং কংগ্রেসের এই যে জোট করা, এই জোটটা কিন্তু সাফল্য আসেনি এর আগেও, কিন্তু আমি এই বিষয়ে আসবো রাজলক্ষ্মীর কাছে। আমি জানতে চাইবো যে রাজলক্ষ্মী, যে বাম এবং কংগ্রেসের সংযুক্ত মোর্চার সঙ্গে জোট, যেটা বুমেরাং হয়েছে তাদের কাছে যে এই সিদ্ধান্তটা একেবারে ঠিক নয়, তার প্রতিফলন যেমন দেখা গেছে ভোট বাক্সে, তেমনই একই সঙ্গে এই যে সরকারের বিরুদ্ধে যেটা বলছিলেন অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর, এই ফ্যাক্টরকেও কাজে লাগাতে পারেনি বাম এবং কংগ্রেস, সেটা কিন্তু অনেকটা কাজে লাগাতে পেরেছে বিজেপি। রাজলক্ষ্মী, যে কারণে আমরা দেখছি যে বিজেপির ভোট কিন্তু একটা অংশের ভোটটা কিন্তু থেকে গেছে তাদের কাছে। এরকম নয় যে বিজেপি থেকে ভোট চলে গেছে, একটা অংশের থেকে গেছে। এবং যেভাবে বিজেপি সরকার বিরোধী ইস্যুগুলোকে তুলে ধরেছে, আমরা বাম এবং কংগ্রেসকে সেভাবে ইস্যুগুলোকে তুলে ধরতে দেখিনি, যে কারণে এই বিগত কয়েক বছরে বিজেপির এই উত্থান। কি মনে হয়? দেখো মিনাকি, কংগ্রেসের সমস্যাটা হচ্ছে কিরকম দ্বিচারিতা, যেহেতু বাম কংগ্রেস নিয়েই প্রশ্নটা উঠলো। তাই 2018-তে রাহুল গান্ধী নিজে বলেছিলেন আই ডোন্ট বিলিভ ইন হার্ড অর সফট হিন্দুত্ব। আবার 2019-এ উনাকে দেখা যাচ্ছে উনি কিন্তু হনুমান মন্দিরে যাচ্ছেন, উনি করতেই পারেন, সুস্বাগত জানে এই সমস্ত বিষয়গুলিকে। কিন্তু এই যে 2018-র কথার সাথে 2019-এ দেখা যাচ্ছে উনি একবার অমরনাথ যাচ্ছেন, একবার হনুমান মন্দিরে যাচ্ছেন, তাহলে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে কোথাও গিয়ে শুধু একটি পার্টিকুলার ভোট ব্যাংক নিলে কিন্তু হবে না ভোটে যেটা, এটা উনি পরিষ্কার বুঝতে পারলেন এবং বুঝিয়ে দিলেন। আবার
আবার আমরা দেখতে পেয়েছিলাম বামেদের ক্ষেত্রেও বামেরা কোথাও গিয়ে একদমই তাই একটা পার্টিকুলার শ্রেণীর ভোটকে কিন্তু ব্যাংক করে থাকতে চাইছিল, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেইখানে যে শুধুমাত্র থেমে থাকা যায় না সেখানে চলে, সেই জন্য তারা কি বুঝলো যে তাহলে আইএসএফকে আবার আনি, আমাদের দোসর যদি ওকে আমরা করি। একে ছিল দুই বিবাদ বিসম্বাদ, বাম এবং কংগ্রেস, একাধিকবার ওরা গাঁটছড়া বেঁধেছে, একাধিকবার ঝগড়া হয়েছে, একাধিকবার গাঁটছড়া খুলে গিয়েছে। তারপরেও আবার ওরা কি করলো, আবার সেই নিয়ে আসলো এখানে আইএসএফকে। অর্থাৎ এখান থেকে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে ওরা পুরো যাকে বলে পাখির চোখ করে রেখেছিল ওই 30% ভোট ব্যাংকে, সেইটা কিন্তু 30% ভোট ব্যাংক পরিষ্কার হয়ে গিয়েছিল। এবং তার সাথে সাথে সার্চার কমিটির যে রিপোর্ট সেটা যখন প্রকাশ্যে এসেছিল সে মানে হরেন্ডাস রিপোর্ট, সেখান থেকেও কিন্তু মানুষ বুঝতে পেরেছিল যে 34 বছরের বাম সরকার তারা কি উন্নতি করেছে, এবং সেটাকে আবার কয়েক যোজন অবশ্যই বাড়িয়ে নিয়ে মমতা ব্যানার্জি সরকার এই নিয়ে জায়গা নেই। মানে ভোটের আগেও আমরা দেখলাম যে তার বাড়ির পিছনে আদি গঙ্গাতে সেখানে মাদ্রাসার পার্শ্ব শিক্ষকরা তারা ওখানে মানে ওই নোংরা আদি গঙ্গার মধ্যে তারা দাঁড়িয়ে রয়েছেন শুধুমাত্র তাদের চাকরিকে স্থির করবার জন্য। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে 30%-এর যে সংখ্যালঘু ভোট ব্যাংকটাকে এই বাম কংগ্রেস সারা জীবন তারা শুধুমাত্র ব্যবহার করে এসেছে, এবং সেই পিছন দিক থেকে টাকা দিয়ে আব্বাস সিদ্দিকী সহ তাদের এই আইএসএফ এর এই দলটাকে চালাচ্ছে। এটা আমরা প্রথম দিন থেকে বলছি, এই আইএসএফ কে পিছন দিক থেকে টাকা দিয়ে চালিয়েছে ভারতীয় জনতা পার্টি। আইএসএফ সংযুক্ত মোর্চা, আইএসএফ সংযুক্ত মোর্চাতে আইএসএফ সংযুক্ত মোর্চাতে যুক্ত হওয়া, সেটা তো লাভ হলো আপনাদের। আপনাদের তো লাভ হলো, বাম কংগ্রেসের এই জোট, সংযুক্ত মোর্চার এই জোট, আপনাদের তো লাভ হলো। এইটা রাজলক্ষ্মী ম্যাডামের জানা নেই হয়তো 300 কোটি টাকা নলেজ সিটি স্যাংশন করেছে ফুরফুরা শরীফে, আপনি হয়তো জানেন না তাই কথা বলছেন। আইএসএফ কর্তাকে টাকা দিয়ে পারচেজ করা হয়েছে, এরকম ভিডিও ভাইরাল আছে, কল রেকর্ডিং আছে আমাদের কাছে, ভিডিও আছে আমাদের কাছে, সমস্ত প্রমাণ রয়েছে। বুঝতে পেরেছি রাজলক্ষ্মী, অ্যান্টি গভর্নমেন্ট কাজ। আচ্ছা রাজুবাবু থামলে একটু তাহলে শুরু করতে পারি। রাজুবাবু আপনি যা প্রশ্ন করলেন, রাজুবাবু থামলে শুরু করতে পারি, উনি বাধিত হই আমি। রাজলক্ষ্মী বলুন। হ্যাঁ, তো রাজুবাবুকে জ্ঞাতার্থে জানিয়ে রাখি, 2014 যখন লোকসভা নির্বাচন হয়েছিল উত্তরপ্রদেশের এমন 13টা কেন্দ্র যেগুলো সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্র, সেখানে না ছিল মিম ফ্যাক্টর, না ছিল আব্বাস সিদ্দিকী ফ্যাক্টর, সবকটাই কিন্তু ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছিল। আর একটুখানি স্মরণ করিয়ে দিই ওই সঙ্গীত সমের ঘটনাটা, যখন 2013-তে এসপি বিএসপি কংগ্রেস সবাই মিলে বললো যে সরোবাস্তি কেন্দ্রে ওখানে ভারতীয় জনতা পার্টি ওখানে রিলিজিয়াস এজিটেশন তৈরি করছে, সোশ্যাল এজিটেশন তৈরি করেছে, এবং তারপরেও দেখা গেল ওই সরোবাস্তি কেন্দ্র থেকেই কিন্তু সঙ্গীত সম ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছিলেন। সেদিন না ছিল ফুরফুরা শরীফ, না ছিল সেদিনকে মিম। অতএব এই ইতিহাসগুলো, তথ্যগুলো আমার মনে হয় জেনে কথা বলাটা ভালো। মানে নির্বাচনের ক্ষেত্রে কিছু স্ট্র্যাটেজি গন্ডগোল এগুলো হতেই থাকে, বলেই কিন্তু মমতা ব্যানার্জিকেও মানুষ ভেবেছিল 2006-তে উনি ফিরে আসছেন, 2006-এ উনি কিন্তু 2006 পারেননি। নির্বাচনের ক্ষেত্রে একাধিক এক্স ফ্যাক্টর কাজ করে, সেই ক্লাউডস অফ এক্স ফ্যাক্টরকে যখন আমরা একত্রিত করতে পারি তখন একটি রাজনৈতিক তার মানে আমি ইতিহাসকে বিকৃত করে যাব, একসাথে বোঝা যাবে না, একসাথে বোঝা যাবে না। আমি একটা কথা রাজলক্ষ্মী ম্যাডামকে বলতে চাই, আমার অনুরোধটা একটু শুনবেন। এই ভারতীয় জনতা পার্টির জন্মগত রোগ বা জন্মগত দোষ বাঙালিকে অপমান করা, বাঙালির ওপরে টর্চার করা, বাঙালির ওপরে নির্যাতন করা। এইরকম প্রত্যেকটা স্টেটে যেখানে বাঙালি প্রবণ রাজ্য, প্রত্যেকটা রাজ্যে বাঙালির উপর অত্যাচার করে ভারতীয় জনতা পার্টি। যে বাঙালির অস্মিতা এই বিষয়গুলোকে সামনে আনা হয় 21 নির্বাচনে। সুপ্রিয়দা 34 বছরের বাম শাসনে অভ্যস্ত বাঙালি, কমিউনিজমে অভ্যস্ত বাঙালি, তার বিপরীতে একটা দক্ষিণপন্থী দল বিজেপির দিকে ঝুঁকছে, এবং যে ঝুঁকেছে বিগত কয়েক বছরে সেটা তো স্পষ্ট। তার কারণ হিসেবে কি এটাও হতে পারে একটা কারণ, যেহেতু দেশভাগ দেশে একবার হয়েছিল, বাংলায় কিন্তু দুবার হয়েছিল সেই দেশভাগ,
তার সঙ্গে যে স্মৃতি, এই যে অনুপ্রবেশকারী, এই যে উদ্বাস্তু, এটা মানুষের খুব সংবেদনশীল এই বিষয়গুলো মানুষের কাছে। এইগুলোকে অনেকটা বিজেপি কাজে লাগাতে পেরেছে বলে? এইগুলোকে বিজেপি কাজে লাগাতে কোথায় পারলো? এইগুলোকে বিজেপি কাজে লাগাতে পারলোটা কোথায়? আমাকে জায়গাটা দেখান তো, যে কোথায় পারলো। অনুপ্রবেশকারী, উদ্বাস্তু ইস্যু, সেগুলো নিয়ে তো এর আগে বাংলার রাজনীতিতে এতটা আলোচনা হয়নি, এতটা চর্চা হয়নি, যেটা আমরা বিগত কয়েক বছরে দেখছি সুপ্রিয়দা। সেটা তো অস্বীকার করার জায়গা নেই। আমি ছেড়ে দিলাম, হাত থেকে বের করে দিলাম। মাসুম, আপনি বলুন তো, যে মুসলিমদের দিনের পর দিন মুসলিমদের মন জয় করার জন্য যেভাবে মমতা ব্যানার্জি খেটেছেন, সেভাবে বিজেপি আজকে 38% ভোট পেয়েছে। সেই ভোটটার মধ্যে একটাও মুসলিম ভোট আছে? যদি থাকে তাহলে জানতে হবে সেটা তাদের দাক্ষিণ্যে তারা দিয়েছে। আমি এই বিষয়ে কাজী সাহেবের কাছে আসবো, কিন্তু এর থেকে বেশি গুরুত্বপূর্ণ যাদের প্রতি আপনি প্রশ্নটা তুললেন তাদের উত্তরটা নেওয়া আগে। রাজলক্ষ্মী, কি মনে হয় সুপ্রিয়দা যেটা বলছেন? আমি একটাই খালি কথা মনে করাই যে এই 70 বছরের ভারতের স্বাধীনতার পরে একটি মধ্যযুগীয় প্রথা ট্রিপল তালাক, সেটা কিন্তু রদ করবার সাহস একমাত্র কিন্তু ভারতীয় জনতা পার্টি দেখালো, এবং সেটা কিন্তু রাজনীতির ঊর্ধ্বে গিয়ে করলো। তাতে ভোট বাক্স বাড়ছে কি কমছে সেটা কিন্তু একটা বারের জন্য দেখতে আসেনি ভারতীয় জনতা পার্টি। আর এই প্রসঙ্গে মনে করে সেটারও কিন্তু বিরোধিতা কংগ্রেস করেছিল, এবং প্রচ্ছন্ন বিরোধিতা করেছিল তৃণমূল কংগ্রেস। তো অতএব সেই জায়গা থেকে আমি এটাই খালি বলতে চাইছি, আমরা যে সবসময়তেই বলি সবকা সাথ সবকা বিকাশ, আবারও বলছি রাজনৈতিক মঞ্চে যদি কিছু ভুল ত্রুটি হয় সেটা সবসময়তেই তার জন্য আমরা ক্ষমা প্রার্থী, কিন্তু সার্বিক বিকাশ আমরা সবসময়তেই চাই, এবং সার্বিক বিকাশ চাই বলেই এখানে পশ্চিমবঙ্গের ঐক্যশ্রীর টাকা যার পাওয়া উচিত, যে ছেলেটি বা যে মেয়েটি সংখ্যালঘু যে ছাত্র বা ছাত্রীটি, সে না পেয়ে দেখা যাচ্ছে একটা 50 বছরের বৃদ্ধ লোক পেয়ে বসে আছে। সেটা কিন্তু হয় না বিজেপি শাসিত কোনো রাজ্যে। সেখানে কিন্তু মাইনরিটি স্কলারশিপ যেমন পাওয়া দরকার, যার পাওয়া দরকার, সে কিন্তু পাচ্ছে। আমরা আসছি ডিবেটে। একটা খালি কথা, হ্যালো, একটা খালি কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। একটা খালি সেন্টেন্স আমি বলবো, একটা খালি সেন্টেন্স। শুনুন, আপনি একজন বাঙালি। সৌদি আরবিয়া থেকে মোট 850 জন কয়েদিকে মাননীয় শ্রী নরেন্দ্র মোদী ছাড়িয়ে এনেছেন। তারা কিন্তু প্রত্যেকেই মুসলমান, তারা কিন্তু প্রত্যেকেই ভারতীয়। আমরা আসছি ডিবেটে, আমরা ডিবেটে আসছি। বলতে সময় একটা ছোট বিরতি নেবার, বিরতির পর আবারও ফিরবো আজকের এই ডিবেটে। সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। জবাব চাই বাংলায়। কাজী মাসুম আক্তারের কাছে যাব। যেটা আলোচনায় উঠে আসছে এবং বারবার যে প্রসঙ্গ তুলতেই হচ্ছে, যে স্বাধীনতার পর থেকে 21 নির্বাচনে প্রথম দুই দক্ষিণপন্থী দলের মধ্যে লড়াই। মূল প্রতিদ্বন্দ্বী ছিল দুই দক্ষিণপন্থী দল, তার মধ্যে একটি বিজেপি এবং একটি তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে এই দুটি দলের যে রণকৌশল বা এই দুটি দল যে স্ট্র্যাটেজি সাজিয়েছিল নির্বাচনে লড়ার ক্ষেত্রে, সেখানে বিজেপি কোথাও কি সবকা সাথ সবকা বিকাশের যে একটা তাদের যে নীতি বা তাদের যে স্লোগান, সেই বিষয়টা সেভাবে প্রভাব বিস্তার করতে পারেনি। বিগত 2019 পর্যন্ত যেভাবে উত্থান হয়েছে আমরা দেখেছি বিজেপির, সেখানে কিছু কিছু ফ্যাক্টর কাজ করছে, যেমনটা বাম কংগ্রেসের ভোট চলে যাওয়া, সেটা তো অবশ্যই একটা বিষয়, এবং বিশেষ করে একটা শ্রেণীর ভোট যাওয়া। কাজী মাসুম আক্তার, দেখুন, বিষয়টা বিস্তৃত আলোচনার বিষয়। এই সবকা সাথ সবকা বিকাশ, এটা ভালো একটা স্লোগান, শুনতে ভালো লাগে। যে মানুষটি ভালো করে হাঁটতে পারে না, তার পায়ে চোট আছে, তাকে আর দ্রুতগতির একজন লোককে দৌড় প্রতিযোগিতা নামিয়ে দেওয়া হলো। দৌড় প্রতিযোগিতায় দেখবেন যার পায়ে চোট আছে, দুর্বল পা, সে হাজার চেষ্টা করেও ওই একই তালে দুজনে এগোতে পারবে না। অর্থাৎ যারা পিছিয়ে আছে তারা কিন্তু যারা এগিয়ে আছে সমান তালে তাদের সাথে উন্নয়ন সম্ভব নয়। ব্যাপারটা খুব বুঝতে হবে। রাজবংশীদের কথা বলতে পারছি, অবশ্যই বলবো। মতুয়াদের কথা বলতে পারছি, অবশ্যই বলবো। কেন মুসলমানদের নির্দিষ্ট সমস্যাগুলোর কথা বলবো না? তারা তো পিছিয়ে আছে, তাদের সমস্যাগুলো লোকেট করা,
তাদের দুঃখ দুর্দশা দূর করার জন্য, সাম্প্রদায়িক কারণে নয় কিন্তু, কিন্তু কাজী ধর্মের মাসুম, ভিত্তিতে নয় কিন্তু মাসুম আক্তার জনগোষ্ঠীর সাহেব, ভিত্তিতে। আক্তার সাহেব, নির্দিষ্ট একটা জনগোষ্ঠী কিন্তু পিছিয়ে আক্তার সাহেব এই যে গেছে। তাদের সংখ্যালঘু জন্য নির্দিষ্ট সম্প্রদায়কে কর্মসূচি, তৃণমূল নির্দিষ্ট কংগ্রেসের ভাবনা বিরুদ্ধেও চিন্তা। কিন্তু তাদের এইটা উন্নতি না করার কথা করলে বলা হয়নি। এই তৃণমূল 30% কংগ্রেসের পক্ষ থেকে বিরুদ্ধে যে অভিযোগ যে তোষণ করেছেন তারা, কিন্তু ওই শ্রেণীর কোনো উন্নয়ন তারা করেননি। তাহলে সেই শ্রেণীর ভোট কি করে গেল তৃণমূল কংগ্রেসে? খুব ভালো বলেছেন। মুসলমানদের যে উন্নতি করেনি, আমি কাজী মাসুম আক্তার আপনাদের চ্যানেলে সহ বিভিন্ন চ্যানেলে বিভিন্ন প্রসঙ্গ তুলেছি, আই অ্যাম দ্যাট পার্সন। কিন্তু বিজেপি সুনির্দিষ্টভাবে কোনটা উন্নতি হয়েছে কোনটা উন্নতি হয়নি কোনোদিন লোকেট করার চেষ্টা করেনি, উপেক্ষা করেছে, উপেক্ষা। আমার ওই 30% ভাবার দরকার নেই। আমি রাজবংশী মতুয়া হিন্দু ভোট নিয়ে ভাববো, এটা ভাবলো কি করে বিজেপি? সমস্ত হিন্দুরাই ভোট দিয়ে দেবে বিজেপিকে? রাজলক্ষ্মী কি মনে করেন? রাজলক্ষ্মী কি মনে করেন? মুসলমানরা একটু এই ভাবটা কি থেকে গেছিল রাজলক্ষ্মী? আতঙ্কিত। আমরা দরকার ছিল এনআরসি দিয়ে আমি মুসলমানদের আতঙ্ক হ্যাঁ করার জন্য। আমি শুনতে পেয়েছি। হ্যাঁ আমি নাকি আমি কতগুলো অ্যাওয়ার্ডের খালি নাম বলছি। অর্ডার অফ আব্দুল্লাহ আজিজ আল সৌদি, স্টেট অর্ডার অফ গাজী আমির আমানুল্লাহ খান, অর্ডার অফ জিহাদ অ্যাওয়ার্ড, আরেকটা হচ্ছে অর্ডার অফ দ্য ডিস্টিংগুইশড রুল অফ দ্য নিসান ইজাউদ্দিন। এই প্রত্যেকটা অ্যাওয়ার্ডই হচ্ছে এক একটি রাষ্ট্রের নাম শুনেই বুঝতে পারছো, কোনোটি সৌদি আরবিয়া, কোনোটি হচ্ছে কি আফগানিস্তান, কোনোটি হচ্ছে মালদ্বীপ, কোনোটি হচ্ছে ইউএই। এই প্রত্যেকটি রাষ্ট্র এই অ্যাওয়ার্ডগুলি এতদিন পরে, 70 বছর পরে, স্বাধীনতা 70 বছর পরে, 75 বছর পরে একমাত্র নরেন্দ্র মোদীকেই দিয়েছে। এবং এই সমস্ত রাষ্ট্রগুলি প্রত্যেকটি কিন্তু ইসলামিক রাষ্ট্র, তা সত্ত্বেও কিন্তু দিয়েছে। তাহলে যদি কোনো রকম ইসলাম বিরোধী মানসিকতা থাকতো, মুসলমান বিরোধী মানসিকতা থাকতো ভারতীয় জনতা পার্টির মধ্যে, তাহলে ডেকে ডেকে এই রাষ্ট্রগুলো এই অ্যাওয়ার্ড দিত না। আজকে করোনা পরিস্থিতির মধ্যেও আমরা দেখতে পাচ্ছি সৌদি আরব থেকেও কিন্তু আমরা সাহায্য পাচ্ছি, সেখান থেকেও তারা ক্রায়োজেনিক ট্যাঙ্ক পাঠাচ্ছে ইত্যাদি আরো বিভিন্ন রকম মেডিকেল অ্যাসিস্ট্যান্স তারা করার চেষ্টা করছে। তার মানে আমি এটাই বলতে চাইছি, আমাদের দেশের সমস্যা হচ্ছে এইটাই। একটু বলি রাজুদা আপনার কাছে আসবো, এরপরে আপনার কাছেই যাব। রাজুদা এরপরে আপনার কাছেই যাব। এইটাই আপনি বলছেন তো অনেকক্ষণ ধরে বলছেন, আপনার কাছেই যাব রাজুদা। তো আপনি 4 বার বললেন। রাজুদা আসবো, আপনার কাছেই আসবো। রাজলক্ষ্মী শেষ করলেই একটু বলি যাচ্ছি। আমি। রাজুদা শুনুন, শুনলেও একটুখানি জানতে পারবেন। আমাদের দেশের সমস্যা হচ্ছে এইটাই, এত বেশি বিরোধী দল এবং এত বেশি তারা রিজিওনাল পার্টির সংখ্যা এত বেশি থাকতেই পারে, গণতন্ত্র থাকাটা খুব স্বাভাবিক, কিন্তু তাদের প্রধান এবং মুখ্য কাজটা হচ্ছে সংখ্যালঘু মানুষের উন্নতিটা না করে ভারতীয় জনতা পার্টির সম্বন্ধে কুৎসা তৈরি করা, ভারতীয় জনতা পার্টির সম্বন্ধে কিছু মিথ্যা অপপ্রচার করা। এইটা তাদের একটা খুব বড় কাজ। সেই কাজগুলো ওরা করে বলে ভারতীয় জনতা পার্টির বিপক্ষে প্রকৃতপক্ষে মুসলমানের উন্নতিটা তারা করতে পারে না। যে কংগ্রেস একদিন বলেছিল না মুসলিম ফার্স্ট, তারাই কিন্তু মুসলমানের উন্নতিটা করতে পারলো না। মুর্শিদাবাদ থেকে একটাও তারা ভোট পেল না। আপনারা যদি কাজ করলে থেকে আপনাকে নিষেধ করবে না। এই ভারতীয় জনতা পার্টি আপনার কথার মতো, ভারতীয় জনতা পার্টি সবাই বলছেন যে আপনার কথা মতো ভারতীয় জনতা পার্টি সবাই বদনাম করে। কেন করে? এই ভারতীয় জনতা পার্টিটা হলো একদম স্ট্যাম্প মারা, একদম মানে এদের একদম রেজিস্টার। এরা একদম মানে জাত মানে জন্মগত, এরা বাংলা এবং বাঙালির বিরুদ্ধে সবসময় এরা চিন্তা ভাবনা করে। যেখানে বাঙালি আছে সেখানেই বাঙালির উপর অত্যাচার করে ভারতীয় জনতা পার্টি। বলুন না, আপনারা ট্রিপল তালাকের বিরোধিতা কেন করেছিলেন? ট্রিপল তালাক যখন রিপিল করা হয়, ট্রিপল তালাক যখন রদ করা হয়, তখন বিরোধিতা কেন করেছিল? নাম বলছি, এই তখন বিরোধিতা কেন করেছিল? কি সমস্যা ট্রিপল তালাক রদ করা নিয়ে? ইচ্ছামতি ভোলাগঞ্জ বলে একটি জায়গা আছে, যেখানে প্রত্যেকটা বাঙালি ব্যবসায়ীকে ট্রেড লাইসেন্স রিনিউ করতে দিচ্ছেন না। তাদের যে চুনামাটির ব্যবসা, সেই ব্যবসাগুলোকে আপনারা বন্ধ করে রেখেছেন, মাল সরবরাহ করতে দিচ্ছেন না। ভারতীয় জনতা পার্টি জন্মগত বাঙালি শত্রু, বাংলা শত্রু। এই ভারতীয় জনতা পার্টিকে বাংলা বা বাঙালি কোনোদিন ভালোবাসবে না, কোনোদিন ভালোবাসবে না। রাজলক্ষ্মী হিসাবে কি করে ভারতীয় জনতা পার্টি আপনি করছেন? আমার একটা খালি জিজ্ঞাসা, খোঁজ নিন আপনি। আসছি সুপ্রিয়তা, আসছি। রাজলক্ষ্মী সেন্টেন্স খালি জিজ্ঞাসা করতে পারি? কিভাবে সেখানে কষ্টে দিন কাটাচ্ছে দেখুন। রাজু বাবু, একটা সিঙ্গেল লাইনার খালি জিজ্ঞাসা, তাহলে কেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সাথে জোট তৈরি করেছিলেন? তাহলে কেন মমতা বন্দ্যোপাধ্যায় অটল বিহারী
বাজপেয়ীর আমলে কয়লা মন্ত্রী হয়েছিলেন, রেলমন্ত্রী হয়েছিলেন। ও রাজু বাবু, একটু দয়া করে বলবেন তাহলে সেদিন কেন হয়েছিলেন? সেদিন কি তাহলে আপনার পরামর্শ নেননি মমতা বন্দ্যোপাধ্যায়? ও রাজু বাবু, সেদিন কি তাহলে আপনার পরামর্শ নেননি মমতা বন্দ্যোপাধ্যায়? না না, 38.12% ভোট পেয়েছে শুধুমাত্র একটাই দল, তারা কোনো ভোট করে করেনি। মাথায় রাখুন, আপনারা একটা ভোট করে ভোটটা করেছেন, আপনারা একসঙ্গে ছিলেন, কংগ্রেস ছিল, বামেরা ছিল, আইএসএফ ছিল, সবাই ছিল। তাহলে আপনি একা কথা বলে গেলে হবে না। আপনি যে কথাগুলো বললেন, হ্যাঁ সুপ্রিয়দা, আপনি যে কথাগুলো বললেন, সুপ্রিয়দা, হ্যাঁ আসছি রাজুদা, আসছি, আপনি বলেছেন, এবার সুপ্রিয়দার কাছে যাই। রাজুদা প্লিজ প্লিজ। হ্যাঁ সুপ্রিয়দা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই রাজ্যে বসে এই দলটার জন্ম দিয়েছিলেন, আর বাঙালি তাকে পছন্দ করে না বলে যে প্রচারটা করছেন, তারা আজকে 38.12% ভোট পেয়ে 77টা সিটে বিরোধী আসনে বসে। অনেকগুলো ভোট আছে। আপনি কথা বলছেন আজকে, আপনার সেই কথা বলছি। আরে দাদা, রাজুদা শুনে নিন কি বলছেন, শুনে নিন একটু শুনে নিন। রাজুদা আপনার পক্ষে বলছেন, একটু শুনে নিন, আপনার পক্ষে বলছেন, বলুন। বলুন সুপ্রিয়দা, বলুন। আপনি যে কথাগুলো বলছেন ভাই, ভোটের ফলাফলটা পেয়ে গেছে। আপনি বলছেন বাঙালি পছন্দ করে না, কেউ বলছেন ব্রিটিশ, কেউ বলছেন বিষাক্ত। আর এইভাবে কথা বলছেন কেন? গণতন্ত্র মানে সেখানে বিরোধী থাকবে এবং সেখানে আপনাকে বিরোধী নিতে হবে। মমতা ব্যানার্জি বিরোধী উঠেই সেটা না কে জানে। আজকে মমতা ব্যানার্জি যদি কোনো কারণে যদি ফলাফলটা উল্টো হতো, তখন আপনারা কি করতেন, কিভাবে ব্যাখ্যা করতেন? এখন যেভাবে ফলাফলটা হয়েছে সেটাকে জনাদেশটা অ্যাকসেপ্ট করে একটু বিনম্রতা শিখুন, একটু ভদ্রতা সৌজন্যটা শিখুন, এটা খুব দরকারি। এখন কিন্তু মারধর করার সময় নয়। মারধর করে কোনোদিন কোনো সমাধান পাওয়া যায়নি, আর চিৎকার কোনো সমাধান পাওয়া যায়নি। বাঙালি পছন্দ না করলে না ভাই, না করলে 12% ভোটটা দিল। আসছি সুপ্রিয়দা, এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, 5ই মে বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল 10টা বেজে 45 মিনিটে শপথ নেবেন তিনি। টুইট করে জানালেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর। 5ই মে বুধবার 10টা বেজে 45 মিনিটে শপথ গ্রহণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে জানালেন রাজ্যপাল জগদীপ ধনকর। 5ই মে তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 10টা বেজে 45 মিনিটে শপথ নেবেন তিনি। আমাদের প্রতিনিধি ভাস্কর টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, কি আপডেট? একেবারে দেখো, যেমনটা কিন্তু শোনা যাচ্ছিল যে আগামী 5ই মে শপথ গ্রহণ করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করবেন রাজভবনে, এবং সকাল 10:45 নাগাদ এই শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হবে। এবং কোভিড বিধির কথা মাথায় রেখে এবং যেভাবে প্রতিদিন রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, সেই বিষয়টিকে মাথায় রেখে এই শপথ গ্রহণ অনুষ্ঠান যথাসম্ভব সংক্ষিপ্ত আকারে করবার পরিকল্পনা কিন্তু করা হয়েছে। এবং পরবর্তী ক্ষেত্রে অন্যান্য যারা রয়েছেন তারা একে একে শপথ নেবেন। তবে খুব সম্ভবত রাজভবনে 5 তারিখ শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন, অন্যরা সেদিন কেউ শপথ গ্রহণ করবেন না। এবং সাধারণভাবে শপথ গ্রহণ অনুষ্ঠানে যাদেরকে আমন্ত্রণ করা হয়, অর্থাৎ যে সমস্ত মানুষদের আমন্ত্রণ করা হয়, সেই আমন্ত্রিতের তালিকাতেও এবার কাটছাট করা হতে পারে। এবং অবশ্যই দেখো, কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে কোভিড বিধির কথা মাথায় রেখে কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে যথাসম্ভব সংক্ষিপ্ত আকারে করবার চিন্তা ভাবনা করা হয়েছে, এবং যেটা ঠিক করা হয়েছে যে আগামী 5ই মে সকাল 10:45 কিন্তু শপথ গ্রহণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ ভাস্কর। আমাদের বিতর্কের সময়ও প্রায় শেষের দিকে আজকের ডিবেটের। তবে অভিনন্দন জানাই
রাজু ঘোষ, আপনাকে এবং আপনার দলের প্রত্যেকটি সদস্যকে এবং আপনাদের ওপরে পরবর্তী 5 বছর মানুষ বিশ্বাস রেখেছে। একই সঙ্গে শাসক দলের কিছু দায়িত্ব এবং শাসক দলের কাছে শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে তারও আবেদন নিশ্চয়ই রাজ্যবাসীর রয়েছে, এবং তার বিপরীতে যারা বিরোধী দল তাদেরও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, গুরুভার বলা যায়, তাদের ঘাড়ে ন্যস্ত হচ্ছে, যেখানে 77টি আসন নিয়ে প্রধান বিরোধী দল এই মুহূর্তে বিজেপি। সুতরাং সুস্থ গণতন্ত্রে এটাই আমরা আশা করতে পারি। আমাদের অনুষ্ঠানের সময় শেষের দিকে ছোট্ট করে আমি সুপ্রিয় দা এবং কাজী মাসুম আক্তারের কাছে যাব, যে এই নতুন সরকারের কাছে, নতুন যে তৃতীয়বারের জন্য সরকার গঠন হচ্ছে, বাংলার শান্তিটাই কাম্য এই মুহূর্তে। সকাল থেকে যেভাবে আমরা দেখছি যে আফটার রেজাল্ট যেভাবে ভায়োলেন্স হচ্ছে, যেভাবে হিংসার ঘটনা ঘটছে, সেটা থেকে নিশ্চয়ই নতুন যে সরকার সেটা থেকে যাতে মুক্ত হয় বাংলা, সেদিকে নজর রাখবে, তাই তো? সেটাই হওয়া উচিত, সেটাই আশা করবেন বাংলার মানুষ হিসেবে আপনারা। সুপ্রিয় দা, এক নম্বর হচ্ছে আসামেও ভোট হয়েছে, সেখানে বিজেপি জিতেছে, কিন্তু বিরোধীদের উপর হামলা হচ্ছে বলে কোনো খবর পাইনি, দেখতে পাইনি। 1 নম্বর। 2 নম্বর, উইথ গ্রেট পাওয়ার কাম গ্রেট রেসপন্সিবিলিটি। এত ভোট পেয়ে বিপুল ভাবে সরকার গঠন করতে চলেছেন। সোমবার দিন 5 তারিখে উনি শপথ নেবেন মুখ্যমন্ত্রী। মাথায় রাখুন, গোটা রাজ্যে হিংসা সন্ত্রাস ভয়ঙ্কর ভাবে ছড়িয়ে পড়েছে। তারা আপনার কাছে একজন রাজ্যবাসী হিসেবে একটা কামনা করছেন, একটা কথা বলছেন সুপ্রিয় দা, রাজ্যবাসী হিসেবে সরকারের কাছেই তো বলবেন, এবং সরকারের একটা গুরু দায়িত্ব এক্ষেত্রে। কাজী মাসুম আক্তার, আমাদের সময় খুব অল্প, আপনি কি বলতে চাইবেন? আমি মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আবার শপথ নিচ্ছেন 5 তারিখে, আমি করজোড়ে বিনতি করছি, আপনি রাজ ধরুন, আপনি কন্ট্রোল করুন, আপনি পারবেন। মাননীয় যদি রাজ্যবাসীকে বলে, তার ক্যাডারদের বলে, তার সঙ্গী সাথীদের, তার রাজনৈতিক যারা পরিচালক তাদেরকে বলে, জেলায় জেলায় বাড়তে দেয়, কর্মকর্তাদের বাড়তে দেয় দৃঢ় হতে, তাহলে নিশ্চয়ই এই সন্ত্রাসের জায়গা বন্ধ হবে, নিশ্চয়ই বন্ধ হবে। ভেদাভেদের রাজনীতি বন্ধ, ধর্মভিত্তিক ভেদাভেদের রাজনীতি বাংলার কিন্তু ক্ষতি করলো, মানুষের মধ্যে একটা উত্তপ্ত পরিবেশ তৈরি করলো, ভ্রাতৃত্বের বন্ধন কিছুটা হলো নষ্ট করলো। অমুকরা অমুক ধর্মের মানুষের কাছে, তমুকরা তমুক ধর্মের মানুষের কাছে, এটা কোনো রাজনৈতিক বুনিয়াদ হতে পারে না। এ থেকে বাংলা যত আগে মুক্তি পাবে, তত বাংলার গর্ব, তত বাংলার মুক্তি। আর বাংলা এক অসহিষ্ণু রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে অন্য রাজ্য অপেক্ষা। জনসাধারণের মধ্যে, বঙ্গবাসীদের মধ্যে এটা একটা অসুখ বলতে পারেন, এটা একটা ক্ষয়রোগ বলতে পারেন। এই ক্ষয়রোগ থেকে বঙ্গবাসী রক্ষা পাবে। আপাতত আমাদের অনুষ্ঠানের সময় শেষ। একেবারেই ঠিক কথা, যে অসহিষ্ণুতা যেটা তৈরি হয়েছে এটা থেকে যেন আমরা সকলেই বেরোতে পারে, রাজ্য বেরোতে পারে, বাংলা বেরোতে পারে, এটাই কাম্য এই মুহূর্তে দাঁড়িয়ে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি জবাব চাই বাংলার ডিবেটে যারা ছিলেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি জবাব চাই বাংলা থেকে। নজর থাক রিপাবলিক বাংলায়। নমস্কার।